একটা ছোট্ট গ্রামে নেহা তার বাবা মহেশবাবুর সাথে বসবাস করে। তার বাবা একটা ছোট্ট জমি চাষ করে সংসার চালায়। তার মা মারা যাওয়ায় এখন তারা বাবা মেয়ে একাই জীবন পার করছে। মারে, আমি জমিতে যাচ্ছি। তুই সবকিছু গুছিয়ে স্কুলে চলে যাস। স্কুলে নিয়মিত না গেলে পড়াশোনা ঠিকভাবে হবে না। ঠিক আছে বাবা, আমি স্কুলে চলে যাব। আমি তো কখনো স্কুল কামাই করি না। তুমি নিশ্চিন্তে কাজে যাও। হ্যাঁ রে মা, আমি তো জানি তোর উপর আমার বিশ্বাস আছে। তোকে নিয়ে আমি আমার জীবন বাজিও রাখতে পারি। বাবা, আমি তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখব। জীবনে কিছু করে তোমার সব কষ্ট দূর করব। তুমি এখন যাও বাবা, আমি স্কুলে যাব। এরপর মহেশবাবু চলে যায়। আর কিছুক্ষণ পরে নেহা ও তার বান্ধবীর সাথে স্কুলে চলে যায়। আচ্ছা নেহা, তুই কি খেয়াল করেছিস স্কুলে আসার সময় প্রতিদিন একটা ছেলে একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর তোর দিকে এক নজরে তাকিয়ে থাকে? দেখি তো। তা কি হয়েছে, সে দাঁড়িয়ে থাকতেই পারে, আর তাছাড়া ওই লোকটা যে আমার দিকেই তাকিয়ে থাকে সেটা তুই কি করে বুঝতে পারলি? হয়তো কোনো এক সময় তাকিয়েছিল, তখন তুই দেখেছিস, এই জন্য মনে হচ্ছে তোর। না রে, ছেলেটা খুবই সুন্দর, তাই আমি মাঝে মাঝে ওনার দিকে তাকাই। যখনই দেখি সব সময় তোর দিকে তাকিয়ে থাকে। ছেলেটা হয়তো তোকে পছন্দ করে। তুই এসব কথা বাদ দে রিনা, আমরা সবেমাত্র স্কুলে পড়াশোনা করি, এখন এসব নিয়ে ভাবার সময় নেই। চল ক্লাসে যাই। তোর কথা ঠিক, কিন্তু এখন ভালোবাসা এসব বয়স মানে না, যখন তখন হয়ে যায়। তুই দেখবি তোরও একদিন হঠাৎ করে হয়ে যাবে। চল এবার ক্লাসে চল। নেহা, তোমার বাবা কোথায়? বাবা তো জমি থেকে এখনো আসেনি। কেন, কিছু বলবেন আপনি? হ্যাঁ, তোমার বাবা গরুর দুধ চেয়েছিল। এই নাও, এই বালতিতে দুধ এনেছি, তুমি রেখে দাও। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। আমি তো এখন টাকা দিতে পারবো না। তাই আপনি এখন নিয়ে যান। বাবা আসলে টাকা দিয়ে দুধ নিয়ে আসবো। টাকা নিয়ে তুমি চিন্তা করো না। তোমরা তো আমার পর না, তোমরা আমার প্রতিবেশী। তাই টাকা যখন পারো দিও। এখন দুধ রেখে দাও। ঠিক আছে, তাহলে দিন। বাবা, আমাদের গ্রামে ওই যে ছেলেটা, কি যেন নাম? হ্যাঁ, রিয়াজ, দুধ দিয়ে গিয়েছে। ওনাকে তুমি টাকাটা দিয়ে দিও বাবা। আমার কাছে কোনো টাকা ছিল না, তাই দিতে পারিনি। আমি টাকা দিয়ে দেবো মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। ছেলেটা খুব ভালো, টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো কথা বলে না। সে তো অনেক গরিব লোকদের এমনি এমনি দুধ দিয়ে দেয়। তাহলে তো খুব ভালো। আমাদের গ্রামে যে এরকম একটা ভালো মানুষ আছে তা তো জানতাম না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তার জন্য, যেন সে সবাইকে সাহায্য করতে পারে। বাবা, তুমি এবার খাবারটা শেষ করো। এরপর তারা বাবা মেয়ে খাবার খায়। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার, আপনি আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। অনেক দিন হলো বলতে চাচ্ছি, বলতেই পারছি না। আমি জানি তুমি অনেক ছোট, কিন্তু আমার কিছু করার নেই। তোমাকে বলতেই হবে কথাটা। দেখেন, রাস্তায় এভাবে দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলতে কেউ যদি দেখে ফেলে তাহলে খুবই খারাপ হয়ে যাবে। আমার বাবাকে নানা রকম খারাপ কথা বলবে। তাই আমাকে দয়া করে বাড়িতে যেতে দিন। আমি বেশি সময় নেব না। তোমাকে শুধু একটা কথা বলতে চাই, আর তার উত্তর জানতে চাই। দয়া করে আমার কথাটা শোনো নেহা। এ কি, আপনি আমার নামও জানেন? কি করে? আর কি বা বলতে চান আপনি আমাকে? তোমার এক বান্ধবীর কাছ থেকে জেনেছি, আর যাকে আমি ভালোবাসি, পছন্দ করি, তার বিষয়ে তো জানতেই হবে। কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? মানে, আমি আপনার থেকে অনেক ছোট, সবে মাত্র স্কুলে পড়ি। এখন আমার এসব করার সময় নয়, তাই আমাকে আর এসব কথা বলবেন না। দেখো নেহা, ভালোবাসা কখনো বয়স থেকে হয় না। তুমি আজ ছোট, কিন্তু দুদিন পরে তো বড় হয়েই যাবে। যদি তুমি চাও এখন আমার সাথে রিলেশন রাখতে পারো। যখন তোমার সময় হবে তখনই আমি তোমাকে বিয়ে করব। না না না, আমি কোনো রিলেশন থাকতে চাই না। আমি জানি রিলেশনে থাকলে কি কি হয়। তাই এই বয়সে আমি কোনো কলঙ্ক নিতে চাই না। আপনি আমার বাবার সাথে গিয়ে কথা বলেন। যদি আমার বাবা আপনার সাথে বিয়েতে মত দেয় তো আমিও আপনাকে বিয়ে করব।
কিন্তু নিজে থেকে কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো, দেখি সে কি বলে। তোমাকে যদি আমি জীবনসঙ্গী বানাতে না পারি, তাহলে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। তুমি এবার বাড়িতে যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। বাবা, তোমাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ রে মা, বল। এত সংকোচ করছিস কেন? তুই আমার একমাত্র মেয়ে। তোর যে কোনো কথা শোনার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। বাবা, বেশ কিছুদিন হলো আমাকে একটা ছেলে খুব পছন্দ করে। স্কুলে যাওয়ার সময় প্রতিদিনই রাস্তায় দাঁড়িয়ে থাকে। সে আমাকে তার জীবনসঙ্গী বানাতে চায়, ভালোবাসে আমাকে। আমি কথা বলতে চাইনি বাবা, আমার সাথে জোর করে এসে কথা বলেছে। তাই আমি তোমার কাছে আসতে বলেছি। তুমি যা বলবে সেটাই হবে। কাজটা কি আমি ভুল করেছি বাবা? না রে মা, তোর কোনো ভুল নেই। আজ আমার অনেক খুশি লাগছে যে আমার আদরের মেয়ে তার জীবনের সমস্ত কিছু আমার উপরে ছেড়ে দিয়েছে। বাবার যেন কোনো সম্মানহানি না হয় সেই দিকে খেয়াল রাখে। কোনো কথা বা তার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার কাছে লুকায় না। এর চাইতে বড় পাওয়া কোনো বাবার জীবনে আর কি হতে পারে? তুই চিন্তা করিস না মা, আমি সব কিছু ঠিক করে দেব। ছেলেটা কবে আসবে আমার কাছে? বাবা, সে কি করবে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে খুব শীঘ্রই আসবে। আর শোনো, যদি তোমার ওই ছেলেকে ভালো না লাগে, তাহলে ওনাকে বলে দিও। আর যেন রাস্তায় দাঁড়িয়ে না থাকে, আমার জন্য অপেক্ষা না করে। কেউ দেখলে আমাকে খারাপ ভাববে। আচ্ছা, আমি যা বলার বলে দেব। তুই যা, ঘরে গিয়ে পড়াশোনা কর। এসব নিয়ে তুই চিন্তা করিস না। এভাবেই তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা রাহুল নেহার বাবার কাছে আসে আর তাকে সমস্ত কথা খুলে বলে। দেখো বাবা, আমার মেয়েটা অনেক ছোট, তেমন বয়সও না। এই বয়সে মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই না। একমাত্র মেয়ে, যতদিন ইচ্ছা পড়াশোনা করতে থাকুক। তোমাকে দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান। নিশ্চয়ই আমার কথাগুলো তুমি বুঝবে। আঙ্কেল, আমি সবই বুঝতে পেরেছি। আর আপনার কথাকে আমি সম্মান করি। কিন্তু আঙ্কেল, আমিও তো আপনার ছেলের মতো। আমার কথাটা কি একবারও ভেবে দেখবেন না? আমি নেহাকে খুব ভালোবাসি। ওর জন্য অপেক্ষা করতে পারবো। কিন্তু ও বড় হওয়ার পর যে আমাকেই বিয়ে করবে, তার কি মানে আছে বলেন? আমি জানি ও এখনো ছোট, কিন্তু ছোট মেয়েদেরও তো বিয়ে হয়। আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে নেহাকে বিয়ে দিতে তো আপনার কোনো অসুবিধা থাকার কথা না। আমি নেহাকে খুব ভালো রাখবো আঙ্কেল। একটু ভেবে দেখেন। আচ্ছা, তুমি এখন যাও, আমি ভেবে তোমাকে জানিয়ে দেব। তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিলে তার ফল ভালো হয় না। এই কথা শুনে রাহুল বাড়ি চলে যায়। আপনার সাথে কিছু কথা বলতে এসেছি আঙ্কেল, ওই ছেলেটার বিষয়ে। যদি অনুমতি দেন তো বলতে পারি। হ্যাঁ মা, বলো, কি বলতে চাও? তোমাদের কারণেই তো মেয়েটাকে নিয়ে এত ভালো আছি। ছোটবেলা থেকে তোমরাই তো বড় করেছো ওকে। আঙ্কেল, যে ছেলেটা নেহাকে পছন্দ করেছে, সেই ছেলেটার বাবার কিন্তু অনেক টাকা পয়সা। সে একমাত্র ছেলে, খুব ধনী পরিবার। ওখানে নেহার বিয়ে হলে ও খুব সুখে থাকবে। ওকে নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। হাজার টাকা পয়সা দিয়েও পরে আপনি এমন ছেলে পাবেন না। সবই তো বুঝলাম মা, কিন্তু নেহার তো বয়স খুব কম, আবার ও পড়াশোনা করতে চায়। এখনই কিভাবে ওকে বিয়ে দিই বলো? আপনি এসব নিয়ে ভাববেন না। নেহা অনেক পড়াশোনা করেও পরে এরকম ছেলে পাবে না। তাই ওকে বোঝান, আর আপনি ওর রাজি হয়ে যান। ছেলেটা যখন নেহাকে পছন্দ করেছে, বিয়েতে সম্মতি দেওয়াই ভালো। আমার মনের কথা আপনাকে বলে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। তুমি ঠিক বলেছো মা, এই সুযোগ হয়তো আমি আর পাবো না। ছেলেটাও খুব ভালো, অনেক ভদ্র। আবার তুমি বলছো টাকা পয়সাও আছে। মেয়েটা তাহলে অনেক ভালোই থাকবে। দেখি ছেলেটার সাথে কথা বলে, যদি সব ঠিক থাকে তো বিয়েটা দিয়েই দেবো। শুনে খুব খুশি হলাম আঙ্কেল, তবে এখন আসি। আপনি নেহার খেয়াল রাখবেন। এরপর নেহার বাবা রাহুলকে জানিয়ে দেয় যে তারা বিয়েতে রাজি আছে। এই কথা শুনে রাহুল অনেক খুশি হয়। বেশ কিছুদিনের মধ্যেই নেহা আর রাহুলের বিয়ে হয়ে যায়। তোমাকে যে আমার করে পাবো, এটা আমি কখনোই ভাবতে পারিনি।
ভেবেছিলাম হয়তো তোমাকে নিয়ে শুধু স্বপ্নই দেখতে হবে। অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। আজ আমার সব স্বপ্ন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমার বাবাকে আমি কখনোই কষ্ট দিয়ে কিছুই করতে পারবো না। তাই বাবার কথায় আজ আমি আপনার বউ হয়েছি। এখন থেকে আপনার জীবনের সব কিছু ভালো হবে। আমি আপনাকে খুব ভালোবাসবো। সত্যি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসতে পারবে তো, নাকি তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে? না, না, অপেক্ষা করতে হবে না। আপনি এখন আমার স্বামী। আপনি সব সময় আমার ভালোবাসা পাবেন। এভাবেই তারা কথা বলতে থাকে। নেহাকে তার শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো। আর রাহুল তো চোখে হারায় নেহাকে। নেহাকে ছাড়া কিছুই বোঝে না। এমনভাবেই ১ বছর কেটে যায়। নেহা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমার মন যা বলে আমি সেটাই করি, তাই তোমাকে কথাগুলো বলতেই হবে। আর আমি সহ্য করতে পারছি না। হুম, বলেন। আমিও শুনতে চাই। কেন আপনি মাত্র ১ বছরে এতটা পাল্টে গেলেন? এত পরিবর্তন কেন হলেন আপনি? আমাকে ছাড়া যে আপনি কিছুই বুঝতেন না। আর এখন এত দূরে কেন চলে যাচ্ছেন? নেহা, আমার আর তোমাকে ভালো লাগে না। তোমাকে নিয়ে এখন আমি আর সুখী না। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। এইসব আপনি কি বলছেন? এখন তো আমি একা না যে আপনি এভাবে আমাকে ছেড়ে দেবেন। আমাদের অনাগত সন্তানের কি হবে? দয়া করে এমন করবেন না। এই আমাকেই তো কত অনুরোধ করে আমার বাবার কাছ থেকে চেয়ে এনেছিলেন। এখন আমি মূল্যহীন হয়ে গেলাম। দেখো, আগে তোমাকে আমার ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। তখন তোমাকে আবেগের বশে বিয়ে করে ফেলেছিলাম। আর আমি তো তোমাকে সন্তান নিতে বলিনি। তুমি ওকে নষ্ট করে দাও। এই সন্তান আমার লাগবে না। ছি! আপনি কেমন মানুষ? একটা প্রাণকে মেরে ফেলতে বলছেন? এতগুলো দিন আমি কার সাথে সংসার করলাম? আমি কি একটা পণ্য যে তখন আমাকে ভালো লেগেছে, এখন আপনার ভালো লাগে না? এরকম কথা আপনি কি করে বলতে পারেন? ঠিক আছে, আপনি আপনার মতো করে জীবন কাটান। আমি বুঝতে পেরেছি আপনি নতুন কাউকে পেয়েছেন, তাই আর আমার কোনো মূল্য নেই। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। কিন্তু যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে। আমি তো কষ্ট পেলামই, কিন্তু এর চাইতেও বেশি কষ্ট আপনি আমার বাবাকে দিলেন। এটা আপনি ঠিক কাজ করলেন না। যাই হোক, আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনি। কি রে মা, তুই এই অবস্থায় একা কেন চলে এসেছিস? জামাই কোথায়? বাবা, তুমি আর ওর কথা জিজ্ঞাসা করো না। ওই বড়লোক ছেলের কাছে আমার আর কোনো মূল্য নেই। আমি চলে এসেছি তোমার কাছে সারা জীবনের জন্য বাবা। তুই এসব কি বলছিস? রাহুল তোকে কত ভালোবাসে। ওকে দেখে তো এমন ছেলে মনে হয় না। ঘটনা কি? তোদের দুজনের কি কোনো ঝগড়া হয়েছে? আমাকে সবকিছু খুলে বল। এরপর নেহা তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তার বাবাকে খুলে বলে। তোর এভাবে ওই বাড়ি থেকে চলে আসা উচিত হয়নি। ওই ছেলেকে আমি শাস্তি না দিয়ে থামবো না। আমার নিষ্পাপ মেয়েটাকেও ব্যবহার করেছে। এর জন্য আমি ওকে পুলিশে দেব। না, না বাবা, আমি ওনাকে কোনো শাস্তি দিতে চাই না। ১ বছর সংসার করেছি ওনার সাথে। ওনার আমার প্রতি সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। জোর করে কারো ভালোবাসা পেতে চাই না আমি। আমার মতো করে আমি বাঁচতে চাই। আর আমার সন্তানকে আমি বড় করতে চাই। তুমি আমার পাশে থাকবে না বাবা? তুই এসব কি বলছিস মা? তোর পাশে আমি সব সময় আছি। কিন্তু এই সমাজ কি তোর সন্তানকে সুস্থভাবে বাঁচতে দেবে? তোকে নানা রকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে মা। আমি যে কি করে এসব নিজের চোখে দেখবো, সেটা ভেবেই খুব কষ্ট লাগছে আমার। বাবা, যার কপালে যতটুকু লেখা আছে তা তো হবেই। কিন্তু আমি বেঁচে থাকতে আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আমি অনেক ভালোবাসা দিয়ে মানুষ করব। বাবা, দেখো, আমার মেয়েটা একদম আমার মতো দেখতে হয়েছে। আমি এটাই চেয়েছিলাম, যেন ও অন্য কারো মতো না হয়। হ্যাঁ মা, বিধাতা তোর কথা শুনেছে। কিন্তু যত দিন যাচ্ছে, মানুষ তোকে ততই খারাপ কথা বলছে। কি করে এসব থেকে রক্ষা করব তোকে? আচ্ছা বাবা, ডিভোর্স হয়েছে আমার, সন্তানও আমার। আমার মেয়ে কোনো অবৈধ সন্তান না। তারপরেও কেন মানুষ এত খারাপ কথা বলছে আমাকে? কি অন্যায় করেছি আমি?
কোন অধিকারে মানুষ আমাকে এত খারাপ কথা বলছে? কোনো ডিভোর্সি মেয়েকে এই সমাজ ভালোভাবে বাঁচতে দেয় না। যদি তার কোনো দোষ নাও থাকে, তবুও তাকে অপমান সহ্য করতে হয়। কিন্তু যাই হয়ে যাক, তুই তোর লক্ষ্য থেকে একদম সরিস না। তোকে তো আমার এই সুন্দর নাতনিকে বড় করতে হবে। তাই যার যা ইচ্ছা বলুক, কষ্ট পেলেও কাউকে প্রকাশ করিস না। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। লোকের কথা আমি কোনোদিনও বন্ধ করতে পারবো না, কিন্তু নিজেকে তো বাঁচতে হবে, আমার মেয়েকেও বড় করতে হবে। কি হয়েছে আপনার? কিছু কি বলবেন আমাকে? হ্যাঁ বলবো। অনেক সাহস আর তোমার প্রতি বিশ্বাস নিয়ে এসেছি। আমি জানি তুমি কয়েক মাস আগেই একটা খারাপ সময় পার করে এসেছো, কিন্তু মানুষের জীবনে তো সব সময় খারাপ সময় থাকে না। পৃথিবীতে সব মানুষও একরকম হয় না। তাই আমি তোমাকে নতুন করে একটা সুন্দর সংসার দিতে চাই। কোনো দিন কোনো দুঃখের হাওয়া গায়ে লাগতে দেব না তোমাদের। কি বলছেন আপনি? আপনি কি করে ভাবলেন আমি আমার মেয়ে আর আমার দায়িত্ব আবারও অন্য কারো হাতে দেব? আমার বুঝি কষ্টটা কম পাওয়া হয়ে গেছে, তাই আপনি পূরণ করে দিতে এসেছেন, তাই তো? যেন সারাটা জীবন কষ্ট পেতে হয় আমাকে? তোমাকে আজ আমি একটা কথা বলি, যেটা তোমার এই অবস্থা না হলে কখনোই বলতাম না। শোনো, আমি তোমাকে বিয়ের আগে থেকেই ভালোবাসি। বলবো ভেবেছিলাম, কিন্তু তোমার বয়স কম ছিল, তাই সময় নিতে চেয়েছিলাম। কিন্তু তার মধ্যেই তোমার বিয়ে হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। তাই আজ তোমার এই কষ্ট দেখে আমার মরে যেতে মন চাইছে। ভেবেছি তোমাদের নিয়ে বাঁচবো। বিশ্বাস না হলে তোমার বান্ধবীর কাছ থেকে শুনতে পারো। ওকে আমি তোমার বিয়ে হওয়ার পরপরই বলে দিয়েছি। সবই বুঝলাম, কিন্তু আপনি যে আমাকে ভালোবেসেছিলেন আমি সে নই। আমি এখন একটা সন্তানের মা হয়ে গেছি, অন্য কারোর সাথে সংসার করেছি। আমাকে আর আপনি কখনোই আগের মতো ভালোবাসতে পারবেন না। আমাকে একবার বিশ্বাস করে দেখো, জীবন দিয়ে হলেও তোমাদের ভালো রাখবো। আমাকে ভালোবেসে বিয়ে না করলেও তোমার মেয়ে আর তোমার বাবার কথা ভেবে বিয়ে করো। মিলি বড় হলে বাবার পরিচয় পাবে। তোমার বাবাকে আর কেউ অপমান করবে না। ঠিক আছে, আমি আগে আমার বাবাকে বলবো, তারপরে বাবা যদি রাজি থাকে আবারও নতুন করে জীবন শুরু করব। ভাগ্যে যা থাকে তাই হবে। আমি এখন আসি, মেয়েটা আবার কান্না করবে। এরপর নেহা বাড়ি যায় আর তার বাবাকে সমস্ত কথা খুলে বলে। রিয়াজের কথা শোনার পর মহেশবাবু সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ রিয়াজ অনেক ভালো একটা ছেলে। এরপর বেশ কিছুদিনের মধ্যেই নেহা আর রিয়াজের বিয়ে হয়ে যায়। বিয়ের পর নেহা রিয়াজের সাথে বেশ ভালোভাবেই সংসার করতে থাকে। এমনভাবে 5 বছর কেটে যায়। কি হয়েছে নেহা? তুমি হঠাৎ এভাবে মন খারাপ করে আছো যে? আর তোমার চোখে জল? এই 5 বছরেও তোমার চোখে আমি কখনো জল আসতে দিইনি। আজ কি হয়েছে? কি কারণে কান্না করছো তুমি? আমাকে তাড়াতাড়ি বলো। আমি কোনো কষ্টে কান্না করছি না, কিন্তু জানো তো, আমি কখনো চাইনি আমার জন্য কারো ক্ষতি হোক, কিন্তু তারপরেও একজনের ক্ষতি হয়েছে। আমি মিলির বাবাকে বলেছিলাম কেউ কাউকে কষ্ট দিলে শান্তিতে থাকতে পারবে না, তার ফল তাকে পেতেই হবে। সত্যি করেই সে ভালো নেই, তাই একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আবার যাকে বিয়ে করেছিল সেও নাকি ছেড়ে চলে গেছে। যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে। এই জন্য তোমার কোনো দোষ নেই নেহা। এটা নিয়ে নিজেকে দোষী করো না। তোমাকে আর আমার মেয়েকে নিয়ে জীবন কাটাতে চাই। অন্য কারো কথা ভেবে কষ্ট পেও না তুমি। তোমার জন্য কেউ কখনো কষ্ট পেতে পারে না। তুমি আমার জীবনের একমাত্র রানী, আর মিলি হলো আমাদের রাজকন্যা। এইভাবেই নেহা তার মেয়ে মিলিকে নিয়ে রিয়াজের সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে।